ভাবুন তো, এমন এক দ্বীপের কথা যেখানে ম্যাপের কোনো চিহ্ন নেই, আর সেই নির্জন দ্বীপে আপনাকে থাকতে হবে দীর্ঘ 1 বছর একদম একা। কিন্তু রাত নামলেই যদি সমুদ্রের গভীর থেকে উঠে আসে শত শত নরখাদক অদ্ভুত সব প্রাণী, আপনি কি পারবেন তাদের হাত থেকে বেঁচে ফিরতে? আজ আমরা এমন এক মানুষের গল্প শুনব যে আবহাওয়া মাপতে এসে জড়িয়ে পড়েছিল জীবন মৃত্যুর এক ভয়ঙ্কর খেলায়। কেন এই রহস্যময় প্রাণীরা বাতিঘরের উপর হামলা করে, আর কে এই রহস্যময় গ্রুনার? চলুন দেখে নেওয়া যাক আজকের রোমহর্ষক মুভি এক্সপ্লেনেশন, কোল্ড স্কিন। কাহিনী শুরু হয় একদল অভিযাত্রী টিমকে দিয়ে, যারা দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মাঝখানে ছিল। সেই জাহাজে ডেভিড নামে একজন আবহাওয়া কর্মকর্তা ছিলেন, যিনি আবহাওয়ার খবর জানাতেন। তারা এমন একটি দ্বীপের দিকে যাচ্ছিলেন যা সমুদ্রের ঠিক মাঝখানে অবস্থিত ছিল। সরকার ডেভিডকে সেখানে এই জন্য পাঠিয়েছিল যাতে তিনি সেই দ্বীপের পরিবর্তনশীল আবহাওয়া পর্যবেক্ষণ করতে পারেন। ডেভিডকে প্রায় 1 বছর সেখানে থাকতে হতো আবহাওয়ার তথ্য সংগ্রহ করার জন্য। পুরো বছর আবহাওয়ার তথ্য সংগ্রহ করার পর তাকে আবার ফিরে আসতে হতো। ডেভিডকে বছরভরের খাবার এবং প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র দিয়ে দেওয়া হয়েছিল। বেশ কয়েকদিনের সফরের পর অবশেষে তারা সেই দ্বীপে পৌঁছে গেলেন। তারা নৌকার সাহায্যে সেই দ্বীপে নামলেন। এই দ্বীপটি পুরোপুরি জনশূন্য ছিল, যেখানে একটি পাখিও দেখা যাচ্ছিল না। সেই দ্বীপে একটি বাতিঘর এবং একটি ছোট ঘর ছিল যেখানে ডেভিডকে থাকতে হতো, কারণ এর আগেও রবার্ট নামে একজন আবহাওয়া কর্মকর্তা এখানে থাকতেন, কিন্তু এখন তার ডিউটির সময় শেষ হয়ে গিয়েছিল। তিনি 1 বছর পর্যন্ত একা সেই দ্বীপে থেকেই আবহাওয়ার তথ্য সংগ্রহ করেছিলেন। এখন তার জায়গায় ডেভিড এখানে পুরো বছর আবহাওয়ার তথ্য সংগ্রহ করবেন এবং সেই পুরনো কর্মকর্তা রবার্ট জাহাজের সাথে ফিরে যাবেন। কিন্তু যখন পুরো টিম ঘরটি পরিদর্শন করল, তখন তারা অবাক হয়ে গেল, কারণ সেখানে কোনো মানুষের নাম নিশানা ছিল না। ঘরের ভেতর পুরনো আবহাওয়া কর্মকর্তার সমস্ত জিনিসপত্র এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, যার পর ক্যাপ্টেন এবং ডেভিড ভাবলেন যে হয়তো বাতিঘরে কেউ থাকতে পারে। ক্যাপ্টেন এবং ডেভিড সময় নষ্ট না করে বাতিঘরের দিকে এগিয়ে যান এবং তারা সবাই সেখানে একটি অদ্ভুত দৃশ্য দেখেন। তারা দেখেন যে পুরো বাতিঘরটি ধারালো এবং সূক্ষ্ম কাঠ দিয়ে ঘেরা ছিল, যেন কেউ ইচ্ছা করে সেটি বন্ধ করে দিয়েছে যাতে কেউ ভেতরে ঢুকতে না পারে। যার পর ক্যাপ্টেন এবং ডেভিড দরজা কয়েকবার ধাক্কা লাগলেন, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না। শেষে তারা দরজায় জোরে ধাক্কা দিলেন এবং ভেতরে ঢুকে পড়লেন। বাতিঘরের ভেতরে তারা একজন লোককে পেলেন, যার নাম ছিল গ্রুনার। যখন তারা গ্রুনারের কাছে পুরনো আবহাওয়া কর্মকর্তা রবার্টের কথা জিজ্ঞাসা করলেন, তখন সে উত্তর দিল যে সে তো মারা গিয়েছে। সে সমুদ্রের দিকে গিয়েছিল, কিন্তু আর কখনো ফিরে আসেনি। গ্রুনারের কথা শুনে ডেভিড এবং ক্যাপ্টেন দুজনেই চমকে গেলেন। এই সব শোনার পর ক্যাপ্টেন ডেভিডকে বললেন, যদি তুমি এখনও চাও তবে আমাদের সাথে ফিরে যেতে পারো। কিন্তু ডেভিড ফিরে যেতে অস্বীকার করলেন। ডেভিড ভাবলেন, যদি তিনি সরকারকে সেই দ্বীপের নির্ভুল আবহাওয়া রিপোর্ট দিতে পারেন তবে তিনি বেশ মোটা অঙ্কের টাকা পেতে পারেন। যার পর ক্যাপ্টেন তাকে নিজের সুরক্ষার জন্য একটি বন্দুক দিলেন এবং ক্যাপ্টেন ডেভিডকে বললেন যে এই জায়গাটি আমার কাছে নিরাপদ মনে হচ্ছে না, নিজের খেয়াল রেখো। এরপর তাকে সেখানেই রেখে তারা সবাই ফিরে গেলেন এবং এখন তারা পুনরায় 1 বছর পর ফিরে আসবেন। ক্যাপ্টেনের চলে যাবার পর ডেভিড ঘরটিকে একটু গুছিয়ে নিলেন, থাকার যোগ্য বানালেন। রাত হওয়ার পর তিনি ড্রয়ারে একটি ডায়েরি পেলেন, যা পুরনো আবহাওয়া কর্মকর্তা রবার্টের ছিল। সেই ডায়েরিতে দ্বীপটি সম্পর্কে অনেক কিছু লেখা ছিল। ডায়েরিতে কিছু অদ্ভুত ধরনের প্রাণীর স্কেচও করা ছিল। ডেভিড বুঝতে পারলেন না সে কেন এমন ছবি এঁকেছিল। হয়তো সে একা ছিল এবং সময় কাটানোর জন্য এমনটা করেছে। ডায়েরির একটি পাতায় পুরনো আবহাওয়া কর্মকর্তার স্ত্রীর ছবিও লাগানো ছিল। ডেভিড সেই ডায়েরি পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেলেন এবং ধীরে ধীরে তার চোখ লেগে এলো, ঘুমিয়ে পড়লেন। পরের সকালে ডেভিড আবহাওয়ার তথ্য সংগ্রহ করলেন। সংগ্রহ করা শুরু করে দিল,
কিন্তু সমুদ্রের কাছে পৌঁছনো মাত্রই পা থেমে গেল। সে দেখল যে পাহাড়ের খাঁজে কিছু পাথর অদ্ভুতভাবে সাজানো হয়েছে এবং সেগুলোর মাঝখানে ঝিনুক অর্থাৎ শেলস রাখা ছিল অদ্ভুত এক প্যাটার্নে। ডেভিড ভাবল হয়তো এই সব কিছু গ্রুনার করেছে। সে এটি ভেবে আবারও নিজের কাজে লেগে পড়ল। কাজের সময় যখন সে দূরবীন দিয়ে বাতিঘরের দিকে তাকালো তখন সে গ্রুনারের সাথে আরও একজন মানুষকে দেখতে পেল, কিন্তু পলক ঝাপকাতেই সে উধাও হয়ে গেল। ডেভিড আবারও তাকে দেখার চেষ্টা করল, কিন্তু পরে তার মনে হলো যে এটি তার মনের ভুল। রাতে ডেভিড নিজের কাজে ব্যস্ত ছিল, তখনই দরজায় টোকা পড়ল। তার মনে হলো হয়তো এটি গ্রুনার। ডেভিড তার নাম ধরে ডাকল, কিন্তু কোনো উত্তর পাওয়া গেল না। হাতে ল্যাম্প নিয়ে ডেভিড যেমনই দরজার দিকে এগিয়ে গেল অমনি তার কানে কিছু অদ্ভুত আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগল, যা কোনো মানুষের একেবারেই ছিল না। এবং তারপর সে দেখল গেটের নিচ দিয়ে কোনো এক অদ্ভুত প্রাণীর হাত ভেতরে আসার চেষ্টা করছে। সেটি মানুষের হাত একেবারেই ছিল না। এটি দেখে ডেভিডের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে তৎক্ষণাৎ বেসমেন্টের দিকে দৌড়ে গেল এবং সেখানে গিয়ে লুকিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই সেই রহস্যময় প্রাণীটি ঘরের ভেতরে ঢুকে পড়েছিল। সে লুকিয়ে লুকিয়ে ডেভিডকে খুঁজছিল এবং ডেভিড বেসমেন্টের একটি ছোট ফাটল দিয়ে তাকে দেখতে লাগল। ডেভিডের নড়াচড়ায় সেই প্রাণীটি ডেভিডকে দেখে ফেলল, যার পর সেই প্রাণীটি ডেভিডকে মারার জন্য দ্রুত বেগে তার দিকে দৌড়ে এলো এবং ফাটল দিয়ে তাকে ধরার চেষ্টা করতে লাগল। তখন ডেভিড নিজেকে বাঁচানোর জন্য সাথে সাথে চাকু তুলে তার চোখে বসিয়ে দিল। সেই প্রাণীটি চিৎকার করে পালিয়ে গেল, কিন্তু সে যে কোনো সময় ফিরে আসতে পারে। এবং ডেভিডের মাথায় এই কথা নিশ্চিত হয়ে গেল যে ডায়েরিতে প্রাণীটি সম্পর্কে যা লেখা ছিল তা সত্য। ভয়ে সে সারা রাত ঘুমাতে পারল না। পরের সকালে যখন ডেভিড ঘর থেকে বাইরে গেল তখন সে বালুর ওপর কিছু পায়ের ছাপ দেখল, যা কোনো মানুষের একেবারেই ছিল না। সেই ছাপগুলো সরাসরি সমুদ্রের দিকে গিয়ে শেষ হয়ে গিয়েছিল। এখন ডেভিড সব বুঝতে পারল যে কেন গ্রুনার বাতিঘরের চারপাশে সূচলো কাঠ লাগিয়েছে। এখন ডেভিড জেনে গেল যে যদি আমি এই ঘরে থাকি তবে সেই প্রাণীরা আমাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে। ভয়ে ডেভিড বাতিঘরের দিকে দৌড়ায় এবং গ্রুনারকে চিৎকার করে বলে, গিট খোলো, আমাকে ভেতরে আসতে হবে। কিন্তু গ্রুনার তাকে ভেতরে আসতে দেয় না এবং বলে, তোর জাহাজের সাথেই ফিরে যাওয়া উচিত ছিল। ডেভিড হতাশ হয়ে ফিরে আসে, কারণ গ্রুনার তাকে বাতিঘরের কাছেও দেখতে চাচ্ছিল না। সে তার উপর পানি ঢেলে তাকে দূরে যেতে বলে। এখন তাকে নিজেই কিছু করতে হবে। সে ঘরের প্রতিটি জানালা কাঠ দিয়ে বন্ধ করে দিল, চারদিকে সূচলো কাঠ দিয়ে ঘেরা তৈরি করল এবং গেটের বাইরে পুরনো কাগজ ও বই রাখল। তারপর সেগুলোর ওপর তেল ছিটিয়ে দিল, যাতে যদি সেই প্রাণীটি ফিরে আসে তবে তাকে আগুন দিয়ে ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়া যায়। কিন্তু একটি কথা ছিল যা ডেভিড এখনও পর্যন্ত জানত না, এবং এই কথাটি সে আজ রাতে জানতে চলেছে। সৌভাগ্যবশত সে ঘরের ভেতরে একটি পুরনো বাক্স খুঁজে পেল। সেই বাক্সে একটি বন্দুক ছিল এবং অনেক গুলি। এটি দেখে তার বেঁচে থাকার কিছুটা আশা জাগল। যেমন যেমন সূর্য ডুবতে লাগল ডেভিডের হৃদয়ে ভয় বাড়তে লাগল। কিছুক্ষণের মধ্যেই চারদিকে রাতের অন্ধকার ছেয়ে গেল। ডেভিড বন্দুক হাতে নিয়ে ঘরের এক কোণে চুপচাপ বসেছিল। তার হৃৎস্পন্দন দ্রুত ছিল। তখনই একটি অদ্ভুত শব্দ শোনা গেল, এবং যখন ডেভিড জানালা দিয়ে লুকিয়ে সমুদ্রের দিকে তাকালো তখন যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে দেখল যে কেবল একটি নয়, বরং পানি থেকে অনেকগুলো সেই অদ্ভুত প্রাণী তার দিকে এগিয়ে আসছে। কিছুক্ষণের মধ্যেই তারা সবাই জড়ো হয়ে ঘরের দরজা ভাঙার চেষ্টা করতে লাগল। ডেভিড সাথে সাথে গুলি চালানো শুরু করলো, যাদের মধ্যে কিছু প্রাণী পড়ে গিয়ে মারা গেল। ডেভিডের মনে হলো যে গুলির শব্দ শোনার পর তারা ভয় পেয়ে পালিয়ে যাবে, কিন্তু নিজের সাথীদের মরতে দেখে তারা আরও বেশি রাগান্বিত হয়ে গেল। তখন ডেভিড প্ল্যান বি অবলম্বন করে গেটের বাইরে রাখা কাগজ আর পুরনো বইগুলোতে আগুন লাগিয়ে দেয়। আগুন দেখে সেই প্রাণীরা ভয় আবার সমুদ্রে ফিরে গেল, কিন্তু এখন সেই আগুন ডেভিডের ঘর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। ঘরের দরজা আগুন ধরে নিল এবং ধীরে ধীরে তা ছড়াতে লাগলো, কারণ পুরো ঘরটি কাঠের তৈরি ছিল। ডেভিড সাথে সাথে একটি চাদরে নিজেকে জড়িয়ে নিজের প্রাণ বাঁচালো এবং বাইরে বেরিয়ে বাতিঘরের লাইট হাউসের পাশে একটি বড় পাথরের পেছনে লুকিয়ে পড়ল। প্রাণীদের গুলি করার সময় ডেভিডের হাতে বেশ গভীর চোটও লাগলো। তখনই হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলো। আগুন ধীরে ধীরে নিভতে লাগলো, কিন্তু সারা রাতের বৃষ্টির পরেও সকাল পর্যন্ত ডেভিড নিজের ঘর বাঁচাতে পারল না। পুরো ঘর পুড়ে প্রায় ছাই হয়ে গিয়েছিল। এখন যদি ডেভিডকে জীবিত থাকতে হয়
তবে তাকে বাতিঘরে আশ্রয় নিতে হবে। সে নিজের রাইফেল তুলে নিল এবং বাতিঘরের পাশের পাথরগুলোর মাঝখানে লুকিয়ে পড়ল এবং অপেক্ষা করতে লাগলো যে কখন গ্রুনার পানি ভরতে আসবে। যখন গ্রুনার পানি ভরার জন্য বাতিঘর থেকে বাইরে বের হলো, তখন ডেভিড তার পেছন পেছন চলতে লাগলো। কিন্তু তখনই হঠাৎ একটি অদ্ভুত প্রাণী, যা গ্রুনারের পাশেই ছিল, সে ডেভিডের ওপর হামলা করে দিল। কিন্তু কোনোভাবে ডেভিড তাকে কাবু করে ফেলল। সেই প্রাণীটি গ্রুনারের রক্ষক ছিল। যখন সে তাকে গুলি করতে যাচ্ছিল, তখন গ্রুনার সাথে সাথে ডেভিডকে থামালো এবং বলল, থেমে যাও, এটি আমার পোষা প্রাণী। ডেভিড গুলি চালালো না এবং সুযোগের ফায়দা তুলে সে গ্রুনারের সামনে একটি শর্ত রাখল, যদি এই প্রাণীটিকে জীবিত রাখতে হয় তবে আমাকে বাতিঘরে থাকতে দিতে হবে, নয়তো আমি একে মেরে ফেলব। যার পর গ্রুনার রাজি হয়ে গেল, কারণ ডেভিডের কাছে প্রচুর খাবার এবং গান পাউডার ছিল। সন্ধ্যা হওয়ার আগে দুজনে বেঁচে থাকা খাবার নিয়ে বাতিঘরে ফিরে এলো এবং তারা দুজনে আরামে ঘুমিয়ে পড়ল। পরের সকালে সেই প্রাণীটি চুপচাপ ডেভিডের হাত চাটছিল। যখন ডেভিড ঘুম থেকে জাগল, তখন সে দেখল যে এই প্রাণীটির চাটার কারণে তার হাত পুরোপুরি ঠিক হয়ে গিয়েছে। এই সব কিছু দেখে ডেভিড অবাক হলো। ডেভিড এখন গ্রুনারের কাছ থেকে এই প্রাণীটি সম্পর্কে আরও জানতে চাইল এবং তারপর এই সব কিছু দুনিয়ার সামনে আনতে চাইল, কারণ এটি কোনো জাদুর চেয়ে কম ছিল না। ডেভিড ভাবল, যদি এই প্রাণীটির রহস্য দুনিয়ার সামনে আমরা নিয়ে আসি, তবে ডেভিড এবং গ্রুনার দুজনেই অনেক টাকা এবং নাম কামাবে। কিন্তু গ্রুনারের এই সব কিছুর প্রয়োজন ছিল না। সে এই দ্বীপ ছেড়ে কোথাও যেতে চাইতো না। গ্রুনারের এখন এই দুনিয়ায় কেউ বেঁচে ছিল না। তার জন্য এই দ্বীপটি নিখুঁত ছিল, যেখানে সে নিজেকে একজন রাজা ভাবত এবং নিজের মর্জির মালিক। এই কারণেই সে দ্বীপের অনেক অংশে লিখে রেখেছিল, গ্রুনার এখানকার বাদশা। কিন্তু ডেভিড এটি বুঝতে পারছিল না যে এই অদ্ভুত প্রাণীটি গ্রুনারের পোষা কিভাবে হলো। তখন গ্রুনার জানালো যে একবার গ্রুনার তার প্রাণ বাঁচিয়েছিল। সে ভুল করে তার মাছ ধরার জালে ফিশিং নেটে আটকে গিয়েছিল। তখন এই প্রাণীটি ছোট ছিল এবং সেই দিনের পর থেকে সে গ্রুনারের সাথেই থেকে গেল। তার প্রতিটি কথা মানা শুরু করে দিল। কিন্তু গ্রুনার একজন কঠোর মানুষ ছিল। সে এই প্রাণীটির সাথে খুব খারাপ ব্যবহার করত। গ্রুনার প্রতিদিন এই প্রাণীটির সাথে শারীরিক সম্পর্ক রাখত। গ্রুনার জানালো যে একবার এই প্রাণীটি আমার উপর হামলাও করেছিল এবং তার বদলে গ্রুনার তাকে এমন সাজা দিল যে সেই সাজার পর সেই প্রাণীটি নিজে থেকেই নিজেকে গ্রুনারের গোলাম ভাবতে লাগলো। এবং আপনারা সবাইও হয়তো বুঝে গিয়েছেন যে প্রতি রাতে সেই প্রাণীরা সমুদ্র থেকে কেন বাইরে আসে। তারা সবাই এই জন্যে আসে যাতে নিজের সাথীকে গ্রুনারের কাছ থেকে মুক্ত করে ফেরত নিয়ে যেতে পারে। কিন্তু গ্রুনার এমনটা হতে দেয় না। সেই প্রাণীরা দিনের আলোতে আক্রমণ করতে পারে না, কারণ সূর্যের আলো তাদের চামড়া পুড়িয়ে দেয়। ডেভিড এখন এখানে আর থাকতে চাইছিল না। সে কোনোভাবে দ্বীপ থেকে নিজের প্রাণ বাঁচাতে চাইছিল। যাই হোক, সন্ধে হতে লাগলো এবং গ্রুনার তাকে বলল, বন্দুক নিয়ে তৈরি হয়ে যাও, কারণ সেই প্রাণীরা যে কোনো সময় হামলা করতে পারে। তারা বাতিঘরের আলো জ্বালানোর জন্য প্রস্তুত হয়ে গেল এবং কিছুক্ষণের মধ্যেই সমুদ্র থেকে বিপুল সংখ্যায় প্রাণীরা বেরিয়ে বাইরে চলে এলো। তারা বাতিঘরের দিকে এগিয়ে যাচ্ছিল। গ্রুনার তাদের ওপর অনবরত গুলি চালিয়ে যাচ্ছিল, কিন্তু ডেভিড পুরোপুরি ভয় পেয়ে গিয়েছিল। সে বাতিঘরের ভেতরের দিকে আসতে লাগল। গ্রুনারের বারবার বলা সত্ত্বেও সে কেবল এক কোণে চুপচাপ বসে থাকল এবং কিছুক্ষণের মধ্যেই ডেভিড অজ্ঞান হয়ে গেল। গ্রুনার সারা রাত একা এই প্রাণীদের সাথে লড়াই করতে থাকল। পরের সকালে গ্রুনার রাগে ডেভিডের মুখে পানি ঢেলে তাকে জাগালো এবং বলল, যদি তোমাকে বেঁচে থাকতে হয় তবে এদের জান নিতে হবে, নয়তো তোমাকে বাতিঘর থেকে বের করে দেওয়া হবে এবং তোমাকে আমার প্রতিটি কথা মানতে হবে। প্রতিদিন পানি ভরে আনা, বাতিঘরের ছোট বড় কাজ করা এবং রাতে আমার সাথে গার্ড ডিউটিও করতে হবে। এখন ডেভিডের কাছে দ্বিতীয় কোনো বিকল্প ছিল না। এই কারণেই এই সব কিছু করা তার বাধ্যবাধকতা হয়ে গেল। ডেভিড এখন গ্রুনারের প্রতিটি কথা মানতে লাগল। কিন্তু একটি জিনিস ছিল যা তার একদমই পছন্দ হলো না। সেটি হলো প্রতিদিন সেই নারী প্রাণীটিকে আলাদা আলাদা উপায়ে শারীরিকভাবে নির্যাতন করা। রাত হয়, দুজনে আবার গার্ড ডিউটির জন্য তৈরি হয়ে যায় এবং আরও একবার সেই প্রাণীরা সমুদ্র থেকে বেরিয়ে বাইরে আসে। কিন্তু আজ ডেভিডের ভয় লাগছিল না। সে প্রাণীদের উপর গুলি চালানো শুরু করল, কিন্তু আজ গ্রুনার কিছুই করছিল না। সে ডেভিডকে বাইরে রেখে বাতিঘরের গেট বন্ধ করে দেয় এবং নিজে চুপচাপ ভেতরে বসে থাকে, যাতে ডেভিড নিজেই শিখতে পারে যে এই প্রাণীদের সাথে কিভাবে লড়াই করতে হয়। এভাবেই ডেভিডের লড়াই করতে করতে সেই রাত কেটে যায় এবং সকাল হয়ে যায়। সকালে গ্রুনার দেখল যে ডেভিড বাতিঘরের গেটের বাইরে রক্তে ভেজা অবস্থায় বসেছিল। এখন সে শিখে নিয়েছিল যে এই প্রাণীদের সাথে কিভাবে লড়াই করতে হয়।
এভাবেই সময় পার হতে লাগল। রাতে এই প্রাণীদের সাথে লড়াই করতে করতে এবং সারাদিন গ্রুনারের বাতিঘরের কাজ সামলাতে সামলাতে এই দ্বীপটি এখন তার জন্য একটি বন্ধ ঘরের মতো হয়ে গিয়েছিল। সে সারাক্ষণ ভাবতে থাকত যে কখন এই জায়গা ছেড়ে স্বাধীনতার নিঃশ্বাস নেবে। সময়ের সাথে সাথে ডেভিডের সেই নারী প্রাণীটির সাথে একটি অদ্ভুত বন্ধুত্ব হয়ে গিয়েছিল। এখন ডেভিডের তার জন্য খারাপ লাগতে শুরু করেছিল। এখন সে বুঝতে পারল যে নিজের মানুষদের ছেড়ে একা থাকা কতটা কঠিন হয়। হয়তো সেই প্রাণীটিও এমন কিছু অনুভব করত। ডেভিড সেই প্রাণীটির একটি নামও দিয়েছিল, অ্যানারিয়াস। এভাবেই দিন কাটতে লাগল এবং তারপর একদিন তারা দেখল যে এই প্রাণীদের আক্রমণ ধীরে ধীরে কমে যাচ্ছে। ডেভিড ভাবে হয়তো শীতে তারা অন্য কোথাও চলে যায়, অথবা হয়তো তারা বুঝতে পেরেছিল যে এই দুজনের সাথে লড়াই করে কিছু লাভ হবে না। কিন্তু গ্রুনার তাকে বলল যে এমনটা একদমই নয়, তারা আবার আক্রমণ করবে। এখন তারা নিজেদের সংখ্যা বাড়াচ্ছে। আরও কিছুদিন এভাবেই কেটে গেল। এক রাতে ডিনারের পর গ্রুনার এবং ডেভিড সময় কাটানোর জন্য চেস খেলা শুরু করল। কিন্তু এখানেই গ্রুনারের কাছ থেকে একটি বড় ভুল হয়ে গেল। তারা দুজনে খেলায় এতটাই মজে গিয়েছিল যে বাতিঘরের আলো জ্বালাতেই ভুলে গেল। অন্ধকারের সুযোগ নিয়ে প্রাণীরা তাদের উপর আক্রমণ করে দিল। ডেভিড দেখল যে প্রাণীদের সংখ্যা এত বেশি ছিল যে দুজন লোক মিলেও বেশি সময় পর্যন্ত লড়াই করতে পারত না, এবং এইবার তাদের কাছে কোনো পরিকল্পনাও ছিল না। বন্দুকের গুলিও প্রায় শেষ হয়ে গিয়েছিল। কোনোভাবে বাঁচতে বাঁচতে তারা বাতিঘরের চূড়া পর্যন্ত পৌঁছে গেল। কিন্তু এর মধ্যে গ্রুনারের পায়ে গভীর চোট লাগল। সেই প্রাণীরা আজ তাদের ওপর ভারী পড়ে গিয়েছিল। দুজনেরই মনে হলো যে আজ তাদের মৃত্যু নিশ্চিত। কিন্তু সৌভাগ্যবশত সকাল হয়ে গেল। যেমনই সূর্য ধীরে ধীরে উদিত হয়, সেই প্রাণীরা বাতিঘর ছেড়ে সমুদ্রে ফিরে যায়। কড়া রোদ ওঠার পর অ্যানারিয়াস গ্রুনারের ক্ষত ঠিক করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে ডেভিড বুঝতে পেরেছিল যে সে এই প্রাণীদের সাথে এই লড়াই জিততে পারবে না। গুলিও এখন শেষের কাছাকাছি। তাদের কাছে খাবারও এত নেই যে তা বেশি সময় পর্যন্ত চলতে পারে। ভাগ্যক্রমে পরের দিন যখন ডেভিড বাতিঘরের বাইরে এদিক ওদিক ঘুরছিল, তখন সে সমুদ্রে একটি জাহাজ দেখল। সে দ্রুত ভেতর থেকে ফ্লায়ার গান নিয়ে এলো এবং জাহাজকে সিগন্যাল দিতে গেল। কিন্তু গ্রুনার তাকে থামিয়ে দিল, কারণ সে চাইতো না যে ডেভিড এখান থেকে যাক। সেই মুহূর্তে অ্যানারিয়াস গ্রুনারের উপর হামলা করে দিল। সে ডেভিডকে গ্রুনারের হাত থেকে বাঁচাতে চেয়েছিল। গ্রুনার কাউকে এই দ্বীপ ছাড়তে দিতে চাইতো না। এই দ্বীপটি তার নিজস্ব জগৎ ছিল, যেখানে সে একজন রাজার মতো থাকত। সে ডেভিডকেও যেতে দিতে চাইতো না। এত সময় একা থাকার পর এখন তার কাছে কেউ ছিল যার সাথে সে কথা বলতে পারত, এবং যদি ডেভিড সেই জাহাজে ফিরে যায় তবে সে সেখানে গিয়ে সবাইকে অ্যানারিয়াস এবং তাদের সম্পর্কে বলে দেবে। তাই এখন ডেভিড এখান থেকে যেতে পারবে না। ধীরে ধীরে সেই জাহাজ ডেভিডের চোখের সামনে সমুদ্রে অদৃশ্য হয়ে গেল। এখন তার কাছে কিছু করার ছিল না। আরও কিছুদিন এভাবেই কেটে গেল। ডেভিড এবং অ্যানারিয়াসের মধ্যে একটি গভীর সম্পর্ক তৈরি হয়ে গেল। ডেভিড তাকে পছন্দ করতে লাগল। এই দুজনকে রোম্যান্স করতে গ্রুনার গোপনে দেখে ফেলল। গ্রুনারের মনে হলো যে অ্যানারিয়াস তাকে কেড়ে নেবে, তাই ডেভিডকে রাস্তা থেকে সরাতে হবে। পরের দিন গ্রুনার নিজেই ডেভিডের কথা মানতে রাজি হয়ে যায়। সে ডেভিডকে বলে, ঠিক আছে, তুমি স্যুট পরে নিচে পানিতে যাবে এবং সেখানে প্রচুর আরডিএক্স সংগ্রহ করবে। তারপর আমি তোমাকে নৌকা দিয়ে উপরের দিকে টেনে নেব। কিন্তু গ্রুনারের আসল উদ্দেশ্য ছিল অন্য কিছু। সে চেয়েছিল যে ডেভিড তার সাহায্যে সমুদ্রের নিচে রাখা ডাইনামাইটের বাক্সগুলো পুনরায় উপরিভাগে বা সারফেসে নিয়ে আসুক, এবং এরপর তাকে সেখানেই সমুদ্রে একা ছেড়ে দিক, যাতে সেই প্রাণীরা তাকে মেরে ফেলে। এভাবে ডাইনামাইটও তার কাছে চলে আসবে এবং অ্যানারিয়াস আবারও তার গোলাম হয়ে যাবে। তারা দুজনেই নৌকায় বসে সেই জায়গায় পৌঁছে গেল যেখানে জাহাজটি পানিতে ডুবেছিল। ডেভিড ডাইভিং স্যুট পরল এবং সমুদ্রের নিচে নেমে গেল। নিচে যাওয়ার পর ডেভিড দেখল যে জাহাজটি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু তার কপাল ভালো ছিল যে সে কিছু ডাইনামাইটের বাক্স খুঁজে পেল। কিন্তু তখনই হঠাৎ কিছু প্রাণী তার সামনে চলে এলো। প্রাণীদের দেখা মাত্রাই ডেভিড ঘাবড়ে গেল এবং নিচে পড়ে গেল। সেই ডাইভিং স্যুটটি এতটাই ভারী ছিল যে সে নড়াচড়াও করতে পারছিল না, এবং ডেভিড গ্রুনারকে উপরে সংকেতও পাঠাতে পারল না। গ্রুনারের মনে হলো হয়তো সেই প্রাণীরা ডেভিডকে মেরে ফেলেছে, কিন্তু আসলে তারা ছিল কেবল দুটি ছোট বাচ্চা।
ডেভিড কোনো মতে নিজের ডাইভিং স্যুটটি সেখানেই ছেড়ে দিল এবং নিজেকে উপরের উপরিভাগ পর্যন্ত পৌঁছালো। তারা সেখানে কিছু পুরনো বাক্স পেল যেগুলোতে ডাইনামাইট ছিল। এরপর তারা দুজনেই কাজে লেগে পড়ল। তারা বাতিঘরের চারপাশে 2 স্তরে ডাইনামাইট বিছিয়ে দিল, যাতে পরবর্তী হামলা হয় তখন তারা দানবদের একবারে শেষ করে দিতে পারে। কিছু মাস কেটে গেল এবং তুষারপাতের ঋতু এলো, কিন্তু আরও একবার সেই প্রাণীরা উধাও হয়ে গেল। হঠাৎ করে আক্রমণ বন্ধ হয়ে গিয়েছিল, যেন প্রাণীদের কাছে খবর পৌঁছে গিয়েছিল যে তাদের জন্য ফাঁদ পাতা হয়েছে। এই কারণেই এখন তারা আক্রমণ করছিল না। গ্রোনারের মনে হলো হয়তো অ্যানারিয়াস সেই প্রাণীদের সতর্ক করে দিয়েছে, যার ফলে সে অ্যানারিয়াসের ওপর জুলম করতে শুরু করল। কিন্তু ডেভিড তাকে থামিয়ে দিল। শেষ পর্যন্ত দুজনে মিলে একটি নতুন পরিকল্পনা করল বাতিঘরের প্রধান ফটক খোলা রাখার, যাতে যেমনই সেই প্রাণীরা কাছে আসে ডাইনামাইট দিয়ে তাদের সবাইকে উড়িয়ে দেওয়া যায়। ডেভিড চালাকি করে অ্যানারিয়াসকে বাতিঘরের চূড়ায় চিৎকার করতে বলল। অ্যানারিয়াসের আওয়াজ শোনা মাত্রই সমস্ত প্রাণীর আগে ফেটে পড়ল। প্রাণীরা যখন দেখল যে বাতিঘরের প্রধান ফটক খোলা আছে, তখন তাদের মনে হলো যে এটি ভালো সুযোগ অ্যানারিয়াসকে মুক্ত করার, কিন্তু আসলে এটি ছিল তাদের জন্য একটি চাল। কিছুক্ষণের মধ্যেই সেই প্রাণীরা সমুদ্র থেকে বের হতে লাগল। তারা সরাসরি প্রধান ফটকের দিকে এগোলো এবং ভেতরে ঢোকা মাত্রই ডেভিডের উপর হামলা করে দিল। ডেভিডও সাহস দেখায় এবং প্রাণীদের থেকে প্রাণ বাঁচায়। যেমনই সেই সমস্ত প্রাণী বাতিঘরের কাছে পৌঁছে যায়, গ্রুনার ডাইনামাইটের লিভার চেপে দেয়, কিন্তু বিস্ফোরণ হয় না। আসলে ডেভিড তার সংযোগ খুলে রেখেছিল এবং গ্রুনার সেটি পুনরায় লাগাতে ভুলে গিয়েছিল। ডেভিড তৎক্ষণাৎ উপরে দৌড়ে যায় এবং ডাইনামাইটের তার জোড়া লাগানো শুরু করে। ততক্ষণ পর্যন্ত সেই প্রাণীরা বাতিঘরে ওঠার চেষ্টা করছিল, যাদের কেবল একা গ্রুনার আটকাচ্ছিল। যেমনই সংযোগ সম্পন্ন হয়, ডেভিড প্রথম স্তরটি উড়িয়ে দেয়, যার ফলে অনেক প্রাণী বিস্ফোরণে শেষ হয়ে যায়। কিন্তু এখনও অনেক দানব বাতিঘরে হামলা করার জন্য প্রস্তুত থাকে। এই কারণে গ্রুনার দ্বিতীয় স্তরটিও বিস্ফোরণ করে দেয়। দুজনেই সেই জোরালো ধামাকাতে অজ্ঞান হয়ে যায়। পরের সকালে যখন দুজনের জ্ঞান ফিরল, তখন তারা দেখল যে অ্যানারিয়াস সেখানে ছিল না। বিস্ফোরণে চারদিকে মৃত প্রাণী পড়েছিল। গ্রুনার সেই সব প্রাণীকে মারছিল যারা জখম অবস্থায় জীবিত বেঁচে ছিল। তখনই ডেভিডের নজর তাদের মধ্যে একজনের গলায় ঝুলে থাকা একটি নেকলেসের ওপর পড়ল। সেই প্রাণীটিকে ছটফট করতে দেখে ডেভিডের তার ওপর মায়া হলো এবং সে নিজের ভুল বুঝতে পারল। যেসব প্রাণীকে সে এতক্ষণ পর্যন্ত খুনি বা ভয়ঙ্কর মনে করে আসছিল, তারাও মানুষের মতোই ছিল, কেবল কথা বলতে পারত না। কিন্তু গ্রুনারের কাছে এসব কিছুই বেকার কথা ছিল। সেই দিনের পর সেই প্রাণীরা আর কখনো আক্রমণ করতে পারেনি, কিন্তু প্রতিদিন সমুদ্রের কিনারা থেকে কান্নার আওয়াজ আসত। ডেভিড এখন পর্যন্ত জানত না যে তারা কত বড় ক্ষতি করে ফেলেছে, কত পরিবার ভেঙে গিয়েছে, কত শিশু তাদের আপনজনদের হারিয়েছে কেবল একটি ভুল বোঝাবুঝির কারণে। পরের দিন ডেভিড সমুদ্রে সেই প্রাণীদের কিছু ছোট ছোট বাচ্চা দেখল। তারা সবাই যারা নিজেদের পরিবার হারিয়েছিল। ডেভিড পাথর দিয়ে একটি গোলাকার বৃত্ত বানালো এবং তার মাঝখানে সেই ছোট খেলনা নৌকাটি রেখে দিল, যাতে অ্যানারিয়াস সেটি দেখে ফিরে আসে। ডেভিড কয়েক ঘন্টা অপেক্ষা করল, কিন্তু অ্যানারিয়াস কখনো ফিরে এলো না। সকালে ঘুম থেকে জাগার পর ডেভিড দেখল যে গ্রুনার ঘুমাচ্ছে। গ্রুনারের কাছে কিছু পুরনো জিনিস রাখা ছিল, সেগুলোর মধ্যে একটি পুরনো ছবিও ছিল, এবং যেমনই ডেভিড সেই ছবিটি দেখল, সে অবাক হয়ে গেল। সেই মেয়েটি যার ছবি সে প্রথম দিন পুরনো কর্মকর্তা রবার্টের ডায়েরিতে দেখেছিল, সে অন্য কেউ নয় বরং গ্রুনারের স্ত্রী ছিল, এবং ছবিতে গ্রুনার তার সাথে দাঁড়িয়েছিল। আসলে 1 বছর আগে আসা আবহাওয়া কর্মকর্তা রবার্ট মারা যাননি, বরং তিনি নিজের পরিচয় বদলে ফেলেছিলেন। অর্থাৎ গ্রুনারই হলো আবহাওয়া কর্মকর্তা রবার্ট, কেবল তিনি নিজের নাম বদলে নিয়েছিলেন, কারণ এখন তিনি কখনো এই দ্বীপটি ছাড়তে চাননি। এই সব কিছু দেখে ডেভিডও এই আশা ছেড়ে দিল যে সে কখনো এই দ্বীপ থেকে যেতে পারবে। পরের দিন সন্ধ্যায় যখন ডেভিড সমুদ্রের কিনারায় গেল, সে দেখল যে সেই বৃত্তে রাখা ছোট নৌকাটি এখন সেখানে নেই, কিন্তু সেই জায়গাতেই সে একটি প্রাণীর ছোট বাচ্চা দেখল, যার হাতে সেই নৌকাটি ছিল। ডেভিড নিজের হাতে থাকা জ্বলন্ত কাঠ সেই বৃত্তের মাঝখানে ছুঁড়ে দিল, যাতে সে দেখাতে পারে যে তার উদ্দেশ্য লড়াই করার নয়, এবং তাকে দেখে যেন কেউ বিপদ অনুভব না করে। সে তাদের সাথে বন্ধুত্ব করতে চেয়েছিল। কিছুক্ষণ পরে সমুদ্রের ঢেউ থেকে অ্যানারিয়াস বের হয় এবং তার পেছনে প্রাণীদের পুরো গ্রুপটিও সমুদ্র থেকে বাইরে আসে। কিন্তু এইবার কেউ ডেভিডের উপর আক্রমণ করে না, কারণ তারাও এখন শান্তি চায়। তাদের উদ্দেশ্য ছিল কেবল একটি নিরাপদ জায়গা পাওয়া নিজেদের বাচ্চাদের জন্য। কিন্তু তখনই সেখানে গ্রুনার হাতে বন্দুক নিয়ে পৌঁছে যায়। গ্রুনারের মনে হয় যে যদি শান্তি হয়ে যায় তবে তার সবার উপরে থাকার অনুভূতি কিভাবে হবে। ডেভিড তাকে বোঝানোর চেষ্টা করে যে এই প্রাণীরা লড়াই করতে চায় না, এরা শান্তি চায়, কিন্তু গ্রুনার কারো কথা শোনে না। সে অ্যানারিয়াসকে চিৎকার করে বলে, ভেতরে চলে যাও।
কিন্তু এটি প্রথমবার ছিল যে অ্যানারিয়াস তার কথা মানল না, কারণ এখন সে তার দাসী ছিল না। এটি দেখে গ্রুনারের মনে হয় যে এখন এই দ্বীপে তার বাদশাহতি আর নেই। গ্রুনার নিজেকে ভেতর থেকে দুর্বল অনুভব করতে থাকে, কারণ এখন কেউ তার হুকুম মানছিল না। রাগে সে লাইট হাউসের দিকে পা বাড়ালো। ডেভিডের মনে হলো হয়তো গ্রুনার এখন বুঝতে পেরেছে যে প্রতিটি প্রাণী স্বাধীনতা চায়, কেউ কারো গোলাম হয়ে বাঁচতে চায় না। কিন্তু গ্রুনারের মাথা থেকে বাদশাহতির ভূত কোথায় নামার ছিল। যেমনই সে লাইট হাউসে পৌঁছালো, সে সিগন্যাল গান থেকে একটি ফ্লেয়ার ছুঁড়ল, যা সরাসরি গিয়ে একটি প্রাণীর বাচ্চার গায়ে লাগল। সেই বাচ্চার তৎক্ষণাৎ মৃত্যু হলো। সমস্ত প্রাণী ভয়ে পালিয়ে গেল এবং অ্যানারিয়াসও ডেভিডের ওপর থেকে তার পুরো ভরসা হারিয়ে ফেলে। রাগে পাগল ডেভিড তৎক্ষণাৎ লাইট হাউসের দিকে দৌড়ায়। ডেভিড তার সাথে লড়াই করতে থাকে। কেন করলি তুই এই সব? এই লোকেরা তো কেবল শান্তি চেয়েছিল। কিন্তু গ্রুনার এতটাই হিংস্র হয়ে গিয়েছিল যে সে ডেভিডকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়ে নিল। সে হাতে লোহার রড নিয়ে যেমনই ডেভিডের উপর আঘাত করতে যাচ্ছিল, ডেভিড তাকে তার আসল নামে ডাকল এবং বলল, থেমে যাও রবার্ট, তুমি খুনি নও। এটি শুনে গ্রুনার একদম থেমে গেল। আসলে রবার্ট এমন মানুষ কখনো ছিল না। এই দ্বীপে আসার পর একা থাকার কারণে তার মানসিক স্বাস্থ্য বিগড়ে গিয়েছিল। একাকিত্ব, নিজের স্ত্রীর মৃত্যু এবং গভীর বিষণ্ণতা, এই সব কিছু তাকে এমন বানিয়ে দিয়েছিল। সে আসলে কোনো খুনি ছিল না, সে একজন ভালো মানুষ ছিল। গ্রুনারের উপলব্ধি হলো যে এই প্রাণীরা কখনো লড়াই করতে চায়নি, তারা কেবল শান্তি চেয়েছিল। গ্রুনার তাদের শুধু এই জন্য মেরেছিল যাতে সে নিজেকে শক্তিশালী, পাওয়ারফুল দেখাতে পারে, এবং এখন গ্রুনারের নিজের ভুলের উপলব্ধি হয়ে গিয়েছিল। এই কারণেই সে নিজেকে তাদের সামনে আত্মসমর্পণ করে দিল এবং কিছুক্ষণের মধ্যেই তারা তাকে মেরে ফেলে। ডেভিড বাতিঘরের ভেতরে নিজেকে লক করে নেয়। সময় এভাবেই কাটতে থাকে এবং 1 বছর পর দ্বীপে একজন সরকারি কর্মকর্তা আসেন, সাথে একজন নতুন আবহাওয়া কর্মকর্তাও থাকেন। এখন নতুন সরকারি কর্মকর্তার এই দ্বীপে আবহাওয়া পর্যবেক্ষণ করার দায়িত্ব পালন করতে হতো। যখন ক্যাপ্টেন আগের কর্মকর্তার ব্যাপারে ডেভিডকে জিজ্ঞাসা করেন, তখন ডেভিডও সেই একই কথা বলেন যে তিনি পানির দিকে গিয়েছিলেন কিন্তু কখনো ফিরে আসেননি, এবং আবহাওয়া কর্মকর্তারও মনে হয় যে ডেভিডই হলো গ্রুনার। ডেভিডও তাদের এই ভুল বোঝাবুঝিকে ঠিক করেননি। তিনি চুপচাপ ব্যালকনিতে গেলেন এবং দাঁড়িয়ে রইলেন কিছু না বলে, কারণ এখন তিনিও এই দ্বীপটি ছাড়তে চাইছিলেন না, একদম গ্রুনারের মতো। এরই মধ্যে অ্যানারিয়াসও নিজের পরিবারের সাথে খুশি ছিল। এখন তাদের গ্রুনারের মতো কোনো মানুষের ভয় ছিল না। এখন তারা দ্বীপেও এবং সাগরেও স্বাধীনভাবে বাঁচতে পারত। এরই সাথে কাহিনী শেষ হয়ে যায়। বন্ধুরা, এই গল্পটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমরা অনেক সময় যাদের শত্রু মনে করি, আসলে তারা শত্রু নয়, বরং আমাদের নিজেদের ভুল দৃষ্টিভঙ্গি বড় শত্রু। মানুষের মতো চেহারার আড়ালেও একজন দানব লুকিয়ে থাকতে পারে, আবার একটা দানবীয় চেহারার আড়ালেও থাকতে পারে নিষ্পাপ এক হৃদয়।